তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালের অধ্যায় ১ বাস্তব সংখ্যা। আজকে আমাদের পার্ট 2 ক্লাস 2। আজকে আমরা আলোচনা করব পাঠ্য বইয়ের কাজসমূহের সমাধান নিয়ে এবং আজকে এই তোমাদের যে পাঠ্য বইয়ের যে কাজগুলো আছে সেই কাজের আজকে প্রথম ক্লাস। ঠিক আছে, কয়েকটি ক্লাসই নেওয়া লাগতে পারে এইটা নিয়ে। তো চলো শুরু করি। তো দেখো যে আমাদের সামনে যে কোশ্চেনটি আছে যে সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে অবস্থান দেখাও। তো আমরা যদি দেখি সংখ্যাগুলোকে, আমরা একটা পেন নেই। তো দেখো 3/4। তো দেখো যে এই যে 3/4 আছে, 3/4কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। দেখো এই p/q, যেখানে দেখো এই যে 3/4কে আমরা p/q আকারে, p একটা সংখ্যা যদি হয় q একটা সংখ্যা, তো কোনো সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ করা যায় তাহলে তাকে মূলদ সংখ্যা বলবো। তাহলে এটা একটা মূলদ সংখ্যা। একইভাবে 5, এরপরে দেখো 5 এর অবস্থান কি, দেখো 5কে কিন্তু আমরা লিখতে পারি 5/1, 5/1 এটাকেও আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। এটাও কিন্তু তোমার একটা মূলদ সংখ্যা। আবার 5কে আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। ঠিক আছে, তো দেখো 5কে আমরা ন্যাচারাল নাম্বারও বলতে পারি, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। তো এটার জন্য দেখো যে গত একটা ক্লাস নেওয়া হয়েছিল তোমাদের, এর আগে যে ক্লাসটা নেওয়া হয়েছিল ওই ক্লাসে তোমাদের বেসিক নিয়ে সব ধারণা দেওয়া হয়েছে। তো ওই বেসিক যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। তো ওই ক্লাসটি দেখার জন্য আমি অনুরোধ করব। আর দেখো তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, তোমার ওই 1 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 5, তারপর আরও বেশি। তো দেখো যে সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা এই যে এইভাবে থাকে, 1 2 ভগ্নাংশ আকারে না, 1 2 3 এইভাবে থাকবে তোমার। অনেক ক্ষেত্রে শূন্য ধরা হয়, কিন্তু শূন্য এই স্বাভাবিক সংখ্যার মধ্যে জেনারেলি ধরা হয় না। আর হোল নাম্বারকে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়। এখানে শূন্য থাকবে প্লাস ন্যাচারাল নাম্বার, অল ন্যাচারাল নাম্বার প্লাস শূন্য, এটা হচ্ছে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা কি, অখণ্ড সংখ্যায় তোমার -1 থাকবে, 0 থাকবে, +1 থাকবে। আর এটাকে ইংলিশে বলা হয় ইন্টিজার। ঠিক আছে, শূন্য থেকে বড় সকল সংখ্যা, শূন্য থেকে ছোট সকল সংখ্যা এবং শূন্য নিজে একটা ইন্টিজার। আর মূলদ সংখ্যা তো বলাই হয়েছে p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। আর যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাই অমূলদ সংখ্যা। যেরকম তোমার পাইয়ের মান, পাই যদি লিখি, পাইয়ের মান আমরা জানি কি 22/7, 22/7, 22/7 যদি হয় তো এটাকে 3.1416 এইভাবে চলতেই থাকবে, এটার কোনো শেষ নেই। আর এটাকে তুমি কত দ্বারা ভাগ দেবে, দেখো আমি যদি তোমাকে যদি এটাকে মূলদ বানানোর চেষ্টাও করো, তো দেখো 3.14, এটাকে আমরা দেখো যে কত দ্বারা ভাগ দেবো। যখন আমরা 100 দ্বারা ভাগ দেবো, 314, 314, তখন দশমিকটা উঠে যাবে, তখন 314/100। কিন্তু এরপরে যে 16, এই যে 16, তারপর আরও অনেক সংখ্যা আছে, এগুলো তো আমরা লিখতে পারবো না এই আকারে। ঠিক আছে, 16, তারপর আরও সংখ্যা আছে। তো 300 এই আকারে তো আমরা এটাকে লিখতে পারবো না। এখানে তো আরও সংখ্যা আছে, তার মানে কি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে। আর যদি প্রকাশ করা না যায় তাহলেই এটা অমূলদ সংখ্যা। এটাকে বলা হয় ইংলিশে ইররেশনাল নাম্বার, আর মূলদ সংখ্যাকে বলা হয় রেশনাল নাম্বার। ঠিক আছে, তো চলো আগের স্লাইডে যাই। তো দেখো এরপরে দেখো যে √13। ঠিক আছে, তো দেখো 3/4 একটা মূলদ সংখ্যা, 5 এটাও একটা মূলদ সংখ্যা। এবার দেখো -7 আছে, -7 কি সংখ্যা, তো দেখো -7 তোমার, যদি আমরা আবার একটু নেক্সট স্লাইডে যাই, তো দেখো এই দেখো এইখানে তোমার সকল সংখ্যা, দেখো যে অখণ্ড সংখ্যার মধ্যে সকল সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধু ধনাত্মক সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যার মধ্যে 0, আর সকল ধনাত্মক সংখ্যা স্বাভাবিক আকারে যেগুলো, ঠিক আছে 0 1। তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে আছে কি তোমার 0 -1 -2, এগুলো হচ্ছে অখণ্ড বা ইন্টিজার সংখ্যা। তাহলে -7 কি, এটা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, কারণ এটা 0 থেকে ছোট। আবার পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না, কারণ এটা 0 থেকে ছোট। আর অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে, হ্যাঁ অখণ্ড সংখ্যা, কারণ এটা সকল সংখ্যাই হচ্ছে কি ধনাত্মক প্লাস ঋণাত্মক আর শূন্য, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা ইন্টিজার। তার মানে কি এটা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে। তাহলে দেখো -7 কি, তাহলে একটা আমরা একটা পেন নিই আর একটা কালার নিই। তো -7 কি একটা তাহলে অখণ্ড সংখ্যা, বা এটাকে বলা হয় ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার, আই দ্বারা প্রকাশ করা ইন্টিজার। তো
তো দেখো এবার √13 কি সংখ্যা যদি আমরা যাই, তো দেখো √13কে যদি আমরা ক্যালকুলেটরে প্রকাশ করি, ঠিক আছে, এর মান দেখো, দেখো এই যে √13কে, ঠিক আছে, √13 কে যদি আমরা এর ভ্যালুটা লিখি, আমরা 3 পয়েন্ট তোমার আসবে 605 এভাবে চলতেই থাকবে। এটা একটা এমন একটা সংখ্যা, ঠিক আছে, এটাকেও ওই যে তোমার এটাকেও তোমার কি p/q আকারে প্রকাশ করা যায় না, এটা বড় একটা সংখ্যা চলতেই থাকবে, এই কারণে p/q আকারে প্রকাশ করা যায় না দেখে এটাকে কি, এটাকে কোনো মতেই p/q, আর রুট থাকলে তো p/q আকারে এমনিতেও প্রকাশ করা যায় না, ঠিক আছে। তো তাহলে কি এটা একটা অমূলক সংখ্যা, তার মানে এটা হচ্ছে অমূলক সংখ্যা। কিন্তু এখানে যদি √4 থাকতো, এটাকে আমরা লিখতে পারতাম 2, তার মানে কি 2/1 লিখতে পারতাম, তাহলে হতো এটা একটা মূলক সংখ্যা। বাট এখানে আছে √13, তার মানে কি এটা একটা অমূলক সংখ্যা, কারণ এটা মানে সীমা নেই, এটা শেষ নেই, তাহলে p/q আকারেও আর প্রকাশ করা যাবে না। কত দ্বারা তুমি ভাগ করবে, দেখো যে এখানে যদি 10 দ্বারাও ভাগ দাও, তাহলে দশমিকটা একবার সরে গেল, এইখানে আসলো দশমিক, তারপরও তারও সংখ্যা থাকতেছে, তার মানে কি এই আকারে আমরা প্রকাশ করতে পারতেছি। তো দেখো তাহলে এটা একটা অমূলক সংখ্যা। এরপরে যদি আসি যে জিরো, জিরো কী সংখ্যা, তো দেখো আমরা সংখ্যার মধ্যে পড়েছিলাম যে ন্যাচারাল নাম্বার হচ্ছে শূন্য থেকে বড় সকল সংখ্যা, বাট শূন্য এবং এর থেকে বড় সকল সংখ্যা হচ্ছে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, আর ন্যাচারাল হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে কি শূন্য হচ্ছে একটা হোল নাম্বার প্লাস শূন্য কি, তাহলে শুধু একটা হোল নাম্বার পূর্ণ সংখ্যা, তার মানে শূন্য কি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, শূন্য তাহলে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো এরপরে আরেকটা কালার নেই, তো দেখো এরপরে যদি দেখো ওয়ান, ওয়ান কি শূন্য থেকে বড়, যেহেতু শূন্য হোল নাম্বার আর শূন্য থেকে বড় সকল সংখ্যা একটা হোল নাম্বারও আবার প্লাস ন্যাচারাল নাম্বারও, তাহলে এটা কি একটা স্বাভাবিক সংখ্যা তো বটেই, ন্যাচারাল নাম্বার এটা হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা, আবার হোল নাম্বার এটা একটা পূর্ণ সংখ্যাও, তাহলে দুইটাই কিন্তু ওয়ান কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, একটা হোল নাম্বার, দুইটাই, তাহলে মানে কি ওয়ান কি একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এই যে বা ধনাত্মক সংখ্যাও বলা যায়, ন্যাচারাল নাম্বারকে কি তোমার ধনাত্মক সংখ্যাও বলা যায়। এরপরে যদি দেখাই তোমার 9/7, তো 9/7 তো p/q আকারে আছে না, তাহলে কি এটা একটা মূলদ সংখ্যা, আমরা কিন্তু ভগ্নাংশে এখন আসি নাই, তো 9/7 কি একটা p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা, 9/7 একটা মূলদ সংখ্যা। এরপরে দেখো 12, তো আরেকটা কালার নিয়ে নিই, তো কালো কালি নিই, দেখো 12, 12 দেখো কী সংখ্যা, 12কে আমরা লিখতে পারি না 12/1, 12/1 এইভাবে কিন্তু আমরা লিখতে পারি 12কে 12/1, তার মানে কি এটা একটা মূলদ সংখ্যা, প্লাস 12 কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, আবার প্লাস একটা হোল নাম্বার আছে, হোল নাম্বার আর হচ্ছে রেশনাল নাম্বার বলে মানে মূলদ সংখ্যা, তাহলে 12 কিন্তু তিনটেই, একটা হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, আবার রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এরপরে যদি আমরা আসি, তো দেখো আছে আছে কি যে 2 আর 4/5 আছে, তো একটা কালি নিয়ে নিই, তো দেখো এগুলো খেলা নিলাম, তো দেখো এবার 2 4/5, তাহলে দেখো এটা কীভাবে আছে, আমরা নিচে লিখি 2 × 4/5, এটা হচ্ছে একটা অপরকৃত ভগ্নাংশ, এটা আমরা জেনারেলি সবাই জানি, কারণ এটাকে যদি আমরা গুণ করি, আজকে 2 দ্বারা গুণ করলাম, গুণ করে এই যে গুণ করলাম, এরপর এই 4 যোগ করে দিলাম, যোগ 4 যোগ যোগ, এটা হচ্ছে যোগ, আর এটা হচ্ছে তোমার গুণ, 5 দুগুণে 10 আর 4 কত 14, 14 আর নিচে কত 5। তো আমরা জানি যে যদি হর থেকে যদি লব বড় হয়, তাহলে এটা কি একটা অপরকৃত ভগ্নাংশ, এখানে হর ছোট আর কি লব বড়, 5 থেকে কি 14 বড়, তো হর থেকে তোমার কি লব বড়, লব যদি বড় হয় তাহলে কি তোমার এটা একটা অপরকৃত ভগ্নাংশ। এরপরে যদি আমরা এই সংখ্যাটা দেখি 1.1234, ঠিক আছে, তো এই সংখ্যাটাও হচ্ছে কি একটা দেখো একটা অমূলদ সংখ্যা। কেন এটা অমূলদ সংখ্যা, এই সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, এই সংখ্যাটা চলতেই আছে, তো এটা বুঝতে পারছো আশা করি যে এটা একটা অমূলদ সংখ্যা, এটাকে কখনোই ভগ্নাংশ আকারে লেখা সম্ভব না। তো এটাকে যদি আমরা 100 দ্বারাও ভাগ করি, দশমিক তোমার কয় ঘর, দুই ঘর তখন সরে যাবে, এই যে 112, তারপর 0.34, কিন্তু এই 34কে তো আমরা প্রকাশ করতে পারতেছি না, আর এইভাবে সংখ্যাটা চলতেছে, তো এটা কি একটা অমূলদ সংখ্যা। এরপরে দেখো 0.323, এই দেখো 0.323কে কি আমরা দেখো এইভাবে লিখতে পারি না, 0.323কে যদি আমরা লিখতে পারি 323, আর ভাগ যদি দিই আমরা 1000,
তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটা সমান কিন্তু ওই যে দশমিক, এই যে দশমিক 323। তো তার মানে কি, এটা একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, এটাকেও কি পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। তার মানে কি, এটাও একটা মূলদ সংখ্যা, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা, তার মানে 323 কি একটা মূলদ সংখ্যা। তো এরপরে নেক্সট ক্লাসে যাই, এটা বুঝলাম। তো দেখো এটা প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। তো এটা কিভাবে প্রমাণ করবে, আমরা ধাপে ধাপে আসি। √3 একটা অমূলদ সংখ্যা, আমরা একটা কালি নিয়ে নিই, তোমার কালার নেব, সবুজে নিই। তো দেখো কি বলা হচ্ছে, √3 একটি অমূলদ সংখ্যা। তো দেখো প্রথমে আমরা এমন একটা সংখ্যা ধরবো, পূর্ণবর্গ সংখ্যা 3 এর আশেপাশে, যেরকম 3 থেকে কম যে পূর্ণবর্গ সংখ্যা আছে, এরকম একটা সংখ্যা হচ্ছে তোমার 1 নিলাম। আর এরপরে দেখো 2 পূর্ণবর্গ না, 3, তো এখানেই আছে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। আর 4 নিব আমরা, 9 বা অন্য কোনো সংখ্যা নিব না, কাছাকাছি যেটা আছে 3-এর 1 আছে, আর এরপর আছে 4। এটাকে তোমার এরকম একটা সংখ্যা নিব, কারণ 1কে রুট করলে হয় 1, আর √4কে যদি আমরা রুট করি তাহলে হবে তোমার 2। তো আমরা এরকম একটা সংখ্যা নিলাম। আবার দেখো এখানে তোমার 1 থেকে কিন্তু দেখো 3 বড়, আবার 3 থেকে কিন্তু 4 বড়, এইভাবে হতে হবে, ঠিক আছে। 3 থেকে একটা ছোটো একটা সংখ্যা নিলাম, আর 3 থেকে একটা বড় সংখ্যা নিলাম, এবং দুটোই পূর্ণবর্গ সংখ্যা। এবার এটাকে রুট করে দেব। তো দেখো যদি রুট করি, এই যে √1, √3 থেকে √4 বড়। তো দেখো আমরা যদি কোনো সংখ্যাকে যদি আমরা রুট করি, তাহলে কিন্তু তার চিহ্নগুলো চেঞ্জ হবে না, এই চিহ্নগুলো কিন্তু এইভাবেই থাকবে, কারণ চিহ্নগুলো চেঞ্জ হবে না, কারণ রুট করলে তো ভ্যালু আলটিমেটলি সেমই আসতেছে, ঠিক আছে। তো √4-এর জন্য 2, √3-এর মান 1 পয়েন্ট সামথিং ভ্যালু। তো আলটিমেটলি কি, যেমন √3-এর মান হচ্ছে তোমার 1.732, তো 1 থেকে কিন্তু 1.732 বড়। আর √4কে করলে পাই আমরা 2 বড়। তাহলে কি তোমার মানগুলো চেঞ্জ হচ্ছে না। বর্গ করলাম, বর্গ করার পরে তো আমরা কি করলাম, এবার দেখো এই যে বর্গ করলে আমরা এখানে পাই 1, আর √4কে করলে পাই 2। তাহলে 1 থেকে √3 আর 2, আমরা কালিটা একটু মুছে দিই। তো দেখো রিচার এখানে মুছে দিলাম। তো দেখো এই, তারপরে যদি আমরা নেক্সটে যাই, তো দেখো তাহলে এই যে এইভাবে কীভাবে লিখলাম এখানে, এটা তোমরা নোট দিয়ে দেবে। 1-এর স্কোয়ার 1, আবার 2 স্কোয়ার করলে আমরা 4 পাই, √3-এর হোল স্কোয়ার করলে আমরা 3 পাই, ঠিক আছে। এইভাবে এটা পেলাম। তো এরপরে দেখো √3-এর মান কি, তোমার 1 অপেক্ষা বড় আর 2 অপেক্ষা ছোট, যেটা আমরা এইখানে বুঝিয়েছি। এই যে 1 থেকে বড় আর 2 থেকে ছোট, যেটা আমরা বুঝলাম ইতিমধ্যে। তার মানে কি, আমরা জানি উপরেও পেয়েছি 1 থেকে বড় আর 4 থেকে ছোট, বা 1 থেকে বড় 2 থেকে ছোট, এই চিহ্নগুলোর মধ্যে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। যেহেতু আমরা রুট করছি সবগুলো সংখ্যাকে সবগুলো সংখ্যাকে যেহেতু রুট করছি, তাহলে চিহ্নে কোনো চেঞ্জ আসবে না। এরপরে দেখো √3 কিন্তু তোমার পূর্ণ সংখ্যা নয়, √3 পূর্ণ সংখ্যা নয়। এটা কীভাবে বুঝলাম, ওই যে দেখো যে তোমার আগের স্লাইডে কী পেয়েছিলাম আমরা, যে পূর্ণ যে সংখ্যাগুলো আছে না, পূর্ণ সংখ্যাগুলো হোল নাম্বার দ্বারা যেটাকে আমরা প্রকাশ করেছি, পূর্ণ সংখ্যাগুলো তোমার কি 0 ছিল, 1 ছিল, এর থেকে বড় 2, তারপরে তোমার 3 ছিল, এইভাবে ছিল 1 2 3। তো √3 কি পূর্ণ সংখ্যা নয়, এটাকে তো তোমার 1 2 3 এই আকারে লেখা যায় না স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো এটা একটা পূর্ণ সংখ্যা নয়। এরপরে দেখো √3 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। তো দেখো তাহলে আমরা ধরে নিলাম এটা মূলদ সংখ্যা হতে পারে বা অমূলদ সংখ্যা। যেরকম যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তাহলে নিশ্চয়ই ভগ্নাংশ হবে, তাহলে হয় এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, তাহলে এটা হবে মূলদ সংখ্যা। আর যদি না পারি, তাহলে এটা হবে অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। আর যদি পারি, তাহলে হবে রেশনাল নাম্বার, ঠিক আছে। তাহলে হবে মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। আর যদি না পারি, তাহলে হবে ইররেশনাল বা অমূলদ সংখ্যা। তো যদি আমরা নেক্সটে যাই, তো দেখো আমরা আরেকটা কালার নিয়ে নিই। দেখো ধরি √3 = পি বাই কিউ, মানে একটা তোমার ধরলাম এটা হচ্ছে একটা পি বাই কিউ আকারের সংখ্যা, ধরেই নিলাম এটা একটা মূলদ সংখ্যা, যেখানে পি আর কিউ স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার, 0 থেকে বড় যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4। কারণ কি, যদি আমরা কিউ এর মান যদি 0 ধরি, 1 বাই সামথিং যদি নিচে যদি 0 দেয়, তাহলে ইনফিনিটিভ চলে আসবে, ঠিক আছে। এটার ভ্যালু কিন্তু ইনফিনিটিভ। বা 2 বাই যে কোনো সংখ্যা 2 বাই সামথিং দিলে ইনফিনিটিভ চলে আসবে। এই কারণে কি আমরা একটা স্বাভাবিক সংখ্যা নিলাম, মানে 0 থেকে বড় যে কোনো সংখ্যা নিলাম। এরপর দেখো এরা পরস্পর সহমৌলিক এবং কিউ থেকে 1 থেকে কিউ বড়। তো আগে আসি সহমৌলিক কাকে বলে, ঠিক আছে। সহমৌলিকটা আগে শিখে নিই। তো আমরা একটু নেক্সট স্লাইডে যাই, চলো সহমৌলিক সংখ্যা কাকে বলে। তো দেখো
সহমৌলিক সংখ্যা হলো এমন এক জোড়া সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না। তো এটা হচ্ছে কি এমন একটা সংখ্যা, যেরকম মনে করো যে আমরা এই যে 2কে আমরা লিখতে পারি এই যে 1 গুণ 2, ঠিক আছে। আবার মনে করো যে তোমার একটা সংখ্যা নিলাম, তোমার মনে করো যে 3কে 1 গুণ 3, এখানে কি তোমার কি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, না থাকলে কি এটা একটা সহমৌলিক সংখ্যা এক ছাড়া। যেরকমভাবে আরেক সংখ্যা যদি ধরি আমি 8কে, 8 হচ্ছে মৌলিক সংখ্যা না। তো দেখো 8কে আমরা 8-এর গুণনীয়কগুলো লিখতে পারি 1, তারপর 2, তারপর কত 4, 1 2 4, 4 2 8, আর এই যাই আর 9, 9 যদি আমরা আরেকটা সংখ্যা নেই, তো দেখো এটাকে আমরা লিখতে পারি 1, তারপরে দেখো 3 3 আর 9, ঠিক আছে, 3 3 3 9 আর 9। তো দেখো এইখানে যে গুণনীয়কগুলো আছে, যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, এখানে এক সাধারণ গুণনীয়ক, আর দেখো এইখানে এক সাধারণ গুণনীয়ক। তো দেখো এখানে 2 4 8 এগুলো কিন্তু মিলতেছে না এই গুণনীয়কগুলো, তার মানে কি এরা পরস্পর সহমৌলিক। সহমৌলিক মানে যে 2 3 মৌলিক হতে হবে এরকম কোনো কথা নেই। সহমৌলিক সংখ্যা মানে কি তোমার সহমৌলিক সংখ্যা এমন দুইটা সংখ্যা যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক হতে পারে না, আর সেটা যৌগিক সংখ্যাও হতে পারে। এই যে 8-এর মতো যৌগিক সংখ্যা হতে পারে, 8 9, এরা পরস্পর সহমৌলিক, কারণ এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তো আমরা যদি যাই, তো দেখো সহজ কথায় যদি দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 হয় তবে তাদের একে অপর সহমৌলিক, মানে গসাগু যদি 1 হয়, মানে এইটার গসাগু 8 9 গসাগু 1, তাহলে কি এরা সহমৌলিক। 2 3 এর গসাগু 1, তো এরা কি সহমৌলিক। গসাগু কিভাবে নির্ণয় করে তা তো পারোই, যেগুলো সংখ্যাগুলো মিল আছে, ঠিক আছে। তো দেখো এরপর নেক্সটে যাই যদি আমরা সহমৌলিক চেনার কিছু উপায়। তো দেখো গসাগু পরীক্ষা, সংখ্যা দুটির গসাগু বের করে দেখো, যদি উত্তর 1 হয় তবে তারা সহমৌলিক। গসাগু যদি কোনো সংখ্যার 1 হয় তবে তারা সহমৌলিক, যেরকম 8 ও 9 উদাহরণ দিলাম। 8-এর গুণনীয়ক 1 2 4 8, 9-এর গুণনীয়ক 1 3 9, এখানে সাধারণ গুণনীয়ক শুধু 1, তাই 8 ও 9 কি সহমৌলিক সংখ্যা। এরপরে দেখো যে 2 মৌলিক সংখ্যা, যে কোনো দুটি মৌলিক সংখ্যা সবসময় সহমৌলিক হয়। যেমন মৌলিক সংখ্যা 2 আর 3, এখানে শুধু 1 ছাড়া অন্য কোনো কি সাধারণ গুণনীয়ক কি তোমার নেই, একই আছে শুধু। তো একই যদি থাকে তাহলে এটা কি তোমার সহমৌলিক সংখ্যা। যে কোনো দুটি মৌলিক সংখ্যা সবসময় সহমৌলিক সংখ্যা। 3 নম্বর, যে কোনো দুটি কৌমিক সংখ্যা যেমন 14 15 20 21 সবসময় সহমৌলিক হয়। তো দেখো এটা কীভাবে হয়, যে কোনো দুটি কৌমিক সংখ্যা 14 15 20 14 বা 15 20 বা 21, তো দেখো ব্যাখ্যা আছে। তো চলো, তো দেখো যে 14 আর 15কে এগুলো জেনে নেব জেনারেলভাবে। তোমার হলো যে 20 বা 21কে আমরা, যে 20কে আমরা এইভাবে লিখতে পারি না, 20-এর কতগুলো আছে তোমার, তোমার লিখতে পারি 10 10 দুগুণে 20, তারপরে আরও কী কী আছে, 2 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তারপরে 1 2 5 10 20। আবার 21কেও তোমার হচ্ছে গিয়ে এভাবে লেখা যায় 1 গুণ 21, তোমার 3 সাথে 21, মানে না মিললেই হলো 3 সাথে 21। তাহলে দুটি কৌমিক সংখ্যাও কি সবসময় সহমৌলিক দেখবা, এটাও মনে রাখবা, যে কোনো দুটি কৌমিক সংখ্যাও সবসময় সহমৌলিক। এরপরে যদি দেখো 4/9 এর সাধারণ গুণনীয়ক 1, তাহলে এটা কি অবশ্যই সহমৌলিক কিনা, হ্যাঁ অবশ্যই সহমৌলিক। 15 16 এরও সাধারণ গুণনীয়ক 1 প্লাস 15 16 কি তোমার কৌমিক সংখ্যা, 15 উপরে 16, তার মানে কি এটা স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। 4/9 এর ক্ষেত্রেও তোমার 4-এর ক্ষেত্রে তোমার 2 1 2, আর 9-এর ক্ষেত্রে 1, এই যে বললাম 1 3 9, তার মানে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। বুঝতে পেরেছো আশা করি। তারপর 6 আর 10-এও দেখো, 6 আর 10-এর ক্ষেত্রে কি হচ্ছে, 6 দেখো 6 যদি দেখো 6কে আমরা লিখতে পারি, দেখো 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে, আর তোমার কি আছে একটা কালি নিয়ে দাঁড়াও, আর হচ্ছে কি তোমার 6, এই 4টা। আর আর দেখো আবার 10-এর ক্ষেত্রেও আছে কি 1 আছে, তারপর 5 দুগুণে 10 5, তারপরে এই 10 এই গুণনীয়ক, ঠিক আছে 1 2 5 10, তার মানে কি এখানে 1ও আছে 1 আছে, আবার 2ও আছে 2ও আছে, তার মানে কি এটা সহমৌলিক না, এর গসাগু 1 হচ্ছে না। আবার এখানে 1 ছাড়াও আরেকটা সংখ্যা মিলে যাচ্ছে, ঠিক আছে। তো 1 ছাড়াও আরও সাধারণ গুণনীয়ক আছে, তার মানে কি এটা 6 আর 10 সহমৌলিক না, কারণ 2 দিয়ে এই দুজনকে ভাগ করা যায়। আর প্লাস 13 আর 31 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1, তো এটাও হচ্ছে একটা সহমৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা দুইটাই। যে কোনো দুইটি সংখ্যা দেখো, মৌলিক সংখ্যাও কিন্তু সবসময় সহমৌলিক সংখ্যা, আর স্বাভাবিক দুইটা কৌমিক সংখ্যাও সহমৌলিক সংখ্যা,
আর যার গসাগু 1 তা সেটাও সহমৌলিক সংখ্যা। তো সহমৌলিক হওয়ার জন্য সংখ্যা দুটিকে নিজে মৌলিক হতে হবে এমন কোনো কথা নেই। যেমন 8 ও 9 উভয়ই যৌগিক সংখ্যা, কিন্তু তারা একে অপরের সহমৌলিক। যেমন মৌলিক হতে হবে এমন কোনো কথা নাই। 8 ও 9 যেহেতু 8 যৌগিক সংখ্যা, 9ও একটা যৌগিক সংখ্যা, তার মানে কি তারপর এরা একে অপরের সহমৌলিক, কারণ এই যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তো চলো আগের স্লাইডে যাই। তো দেখো এরপরে পরের লাইনে যদি আমরা করি সহমৌলিক সংখ্যা এবং কিউ এর মান অবশ্যই 1 থেকে বড় হতে হবে। তো কিউ এর মান শুধু 0 থেকেই বড় না, 1 থেকেই বড় হতে হবে। কারণ কি দেখো যে যদি আমরা এইভাবে লিখি 5/1, ঠিক আছে, তো এইভাবে না লিখে আমরা এটাকে মনে করো যে এইভাবে 5/2 হতে পারে, এটা এরকম 1 থেকে বড় হতে পারে, মানে কিউ এর মান 1 না হয়ে 1 থেকে বড় হতে হবে। 5/1 মানে তো আলটিমেটলি তোমার 5, এটা মনে রাখবে 1 থেকে বড় হতে হবে। নেক্সটে যাই। তো দেখো তাহলে বর্গ করে দিলাম, বর্গ করলে দেখো এইখানে তোমার 3 আসে, আর এইখানে তোমার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আসে। নেক্সটে যাই আমরা, তাহলে 3q = পি স্কোয়ার বাই কিউ। তো উভয় পক্ষকে আমরা এবার পি দ্বারা কিউ দ্বারা গুণ করে দেবো। কিউ দ্বারা যদি গুণ করি, তো দেখো এই যে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো পি স্কোয়ারের সাথে কিউ দিলাম, আর নিচে তোমার অলরেডি কিউ স্কোয়ার আছে, তো এইখান থেকে কিউ স্কোয়ারকে আমরা কিউ গুণ কিউ লিখলাম। তো দেখো একটা কিউ আর একটা কিউ কাটা যাচ্ছে, আলটিমেটলি থাকছে কি পি স্কোয়ার। আলটিমেটলি কি থাকছে, তো দেখো একটু নিচে লিখি পি স্কোয়ার বাই কিউ। আলটিমেটলি থাকছে কি তোমার পি স্কোয়ার বাই কিউ, তাইলে আর এখানে কিউ দ্বারা গুণ করলাম 3q, তো এটি করলাম। তো দেখো স্পষ্ট 3q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার কিউ কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তো দেখো 3q এখানে একটা পূর্ণ সংখ্যা, কারণ কি 3কে যে কোনো একটা সংখ্যা বলছে কি 1 থেকে বড় হতে হবে এমন সংখ্যা। তো দেখো আমরা আরেকটা কালি নিয়ে নিই। তো দেখো এই যে 3q, তো 1 থেকে বড় যে কোনো সংখ্যা, তুমি 3কে যদি 5 দ্বারা গুণ করো তো কত, 15। তার মানে কি এটা একটা পূর্ণ সংখ্যা। অবশ্যই পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, 0 থেকে বড় যে কোনো সংখ্যা 0 এবং 0 থেকে বড়, এটা একটা হোল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা যায়। কিন্তু পি স্কোয়ার বা কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ কি দেখো পি স্কোয়ার কিউকে যদি আমরা লিখি, দেখো পি আর কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক। সহমৌলিক বলতে কি বোঝায়, যে তোমার মনে করো যে 2 আর 3 একটা সহমৌলিক, 1 থেকে বড়। তো আমরা যদি 2 ধরি একটার মান, আর আরেকটার মান যদি আমরা 3 ধরি, ঠিক আছে, তো দেখো যে এটা একটা পূর্ণ সংখ্যা নয়। কারণ দেখো এই যে উপরে যদি আমরা 2 এর স্কোয়ার করি আর নিচে যদি আমরা 3 ধরি, তো দেখো 2 আর 3 সহমৌলিক, উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 3, ঠিক আছে। যদি ঘুরিয়ে লেখো সেম আসবে, উপরে 9 আর নিচে আসবে 2। তো দেখো এই যে 4 আর হচ্ছে কি তোমার 3, তো 4/3 এটা কি একটা ভগ্নাংশ সংখ্যা বা মূলত, আপাতত মূলত বলতে পারি, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, ঠিক আছে। তো দেখো তার মানে কি এই পেশের সংখ্যাটা হচ্ছে তোমার একটা পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। এটা হচ্ছে একটা হোল নাম্বার, বাট এটা হচ্ছে একটা তোমার ভগ্নাংশ আকারের সংখ্যা, ঠিক আছে, ফ্র্যাকশন। এটা হচ্ছে তোমার একটা ফ্র্যাকশন আকারে আপাতত আছে, তো ভগ্নাংশ আকারে। তার মানে কি এই দুটো সমান না, এই দুটো কখনোই সমান হতে পারে না। তার মানে এই দুটো কখনোই সমান না। যদি সমান হতো তাহলে মূলত সংখ্যা হতো। আমরা ধরেই নিচ্ছি এই দুটো সমান এবং মূলত সংখ্যা, যেহেতু সমান না তার মানে এটা এই যে মূলত সংখ্যা কখনোই হতে পারে না। তো দেখো তার মানে √3 এর মান p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না। তার মানে √3, আমরা একটু ইরেজার দিয়ে মুছে নিই। দেখো এই যে এটাকে মুছে নিই। তো দেখো তাহলে কি √3 নট ইকুয়াল টু p/q, তার মানে কি এটা মূলত সংখ্যা না। আর আমরা জেনারেলিও জানি √3 এর এমন একটা মান, এটা অনেক বড় একটা ভ্যালু, √3 এর ভ্যালু হচ্ছে অনেক বড় একটা ভ্যালু। তো এটা কখনো মানে শেষ নেই। তো এটাকেও দেখা যায় যে তোমার মূলত আকারে প্রকাশ করা যায় না এমনিতে, বাট আমরা এটা পরীক্ষা করে নিই। তার মানে কি এটা একটা মূল সংখ্যা না। পরীক্ষা এইভাবে লেখার চেষ্টা করবে লাইন বাই লাইন। তো এইভাবে লিখলেই দেখা যায় যে ফুল মার্ক পাবে। তো এই আর কি। পরে তাহলে দেখো এটা একটা অমূলদ সংখ্যা প্রমাণিত, তার মানে কি এটা অমূলদ সংখ্যা। যদি আমরা নেক্সটে যাই, দেখো এই পেজ আমরা অলরেডি দেখেছি, আমরা নেক্সট স্লাইডে যাই। তো দেখো কী আছে এই সংখ্যাগুলোর মধ্যে, দেখো কী বলছে কোশ্চেনে যাই। ভগ্নাংশগুলোকে কারণ সহ শ্রেণীবিন্যাস করো। এটা আসলে কি, আর এটা হচ্ছে পাঠ্য বই তোমাদের 8 পৃষ্ঠে, নতুন বইয়ে চেঞ্জ আসতে পারে পৃষ্ঠা নাম্বার, বাট থাকবে বইতে অবশ্যই। তো দেখো 1.723
তো দেখো এটা কি একটা সসীম দশমিক ভগ্নাংশ। তো আমরা দেখো বলতে বলতে ভগ্নাংশে চলে আসবো, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি ভগ্নাংশগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখো সামনে আরও আছে ক্লাস। তো দেখো এই কাজগুলো পারলে তোমার দেখা যায় কি অনুশীলনের কাজগুলো তোমরা ইনশাল্লাহ পারবে এই কাজগুলো যদি করতে পারো। তো দেখো কি আছে 1.723, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে চলো আমরা নেক্সট স্লাইড থেকে একটু জেনে আসি। তো দেখো দশমিক ভগ্নাংশ, এই যে সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। তো দেখো সসীম দশমিক ভগ্নাংশ কি আমরা আগের ক্লাসে আমরা অলরেডি জেনেছি বিষয়গুলো, তারপর একটু তোমাদের পরিচয় করে দিই। তো দেখো সসীম দশমিক ভগ্নাংশ যা শেষ হয়, যার একটা শেষ আছে, যেরকম 0.5 0.25। অসীম কি, অসীম হচ্ছে যে যার শেষ হয় না, যেরকম পাইয়ের মান 22/7, এর কোনো শেষ নেই, এটা 3.1416 এভাবে চলতেই থাকে। তো এটা হচ্ছে অসীম, এটার কোনো শেষ নেই। আর অসীমের মধ্যে আবার দুইটা ভাগ, একটা অসীম আবৃত, একটা অসীম অনাবৃত, যার একে তো শেষ নেই। তারপরে তোমার যদি একটি সংখ্যা বারবার রিপিট হয়, একটি বা দুইটি বা তিনটি, যে কোনো সংখ্যা, যেরকম আমরা লিখতে পারি 0.11111 এভাবে চলতেছে, তার মানে কি এখানে লিখতে পারি এটাকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা হয় উপরে, ওই ওয়ান সংখ্যাটা বারবার আসতেছে, তার মানে কি এটা একটা অসীম আবৃত সংখ্যা বা রিপিটিং নাম্বার। আর অনাবৃত মানে যে সংখ্যার কোনো, এই যে পাইয়ের মান 3.141592, এটা চলতেই আছে, আর এটার কোনো সংখ্যার মধ্যে কি কোনো সংখ্যা রিপিট আসতেছে না, মানে স্বাভাবিকভাবে আসতেছে না। যেরকম মনে করো যে একটা সংখ্যা যদি ধরি 0.125, তারপরে 125, এভাবে মনে করো রিপিট আসতেছে 125 125, তার মানে কি এটা একটা অসীম আবৃত। কিন্তু যদি কোনো রিপিট না আসে, যদি তোমার থাকে 3 4, তারপরে 5 6 1 2, কোনো রিপিট আসতেছে না, তার মানে কি অসীম অনাবৃত। তাহলে বুঝতে পারলা সসীম মানে যার শেষ আছে। তো মূলত আর অমূলত তো বললামই। তো আগের স্লাইডে যাই আমরা। তো দেখো তার মানে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ, মানে কি শেষ আছে 1.723। এই যে একটু বেশি লেখা হয়েছে, তো দেখো কেটে কেটে 1.73 দুইবার লেখা হয়ে গেছে। দেখো তার মানে কি ভগ্নাংশটা একটি সসীম, মানে শেষ আছে সসীম দশমিক ভগ্নাংশ। এরপরে যদি আমরা নেক্সটে যাই 5.233, এটা কি দেখো এটা হচ্ছে একটা সসীম, এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো জেনে নিবে। তো দেখো ওই যে একই, কারণ দশমিক চিহ্নের ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক রয়েছে। আর দেখো এই যে 5.23 এটাও ডাবল আসছে। তো দেখো ভগ্নাংশের একটি আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ কেন? তো দেখো এটা তো একে তো শেষ নেই, চলতেই আছে, যেহেতু ডটের দ্বারা বোঝানো হয়েছে। বাট এখানে দেখো 2 এর পরে 3 কিন্তু তোমার বারবার আসতেছে, 3 বারবার আসতেছে। তো এই 3 বারবার আসতেছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 5 2। আর বারবার যদি আসে পৌনঃপুনিক দিয়ে বুঝতে পারি, মানে 3 বারবার আসতেছে, তার মানে কি এটা একটা আবৃত। আবৃত মানে এটা একই সংখ্যা রিপিট হইতেছে বা রিপিটিং নাম্বার, একটা ফ্র্যাকশন নাম্বার, দশমিক ভগ্নাংশ। তো নেক্সটে যদি যাই, ওই যে দশমিকের চিহ্নের ডান দিকের অঙ্ক বিশেষগুলো বারবার রয়েছে, করে নিবে। তো দেখো এটাও বারবার আসছে, যাই হোক সিলেক্টের কারেকশন করে নিবে ইনশাল্লাহ। তো দেখো ভগ্নাংশের সসীম দশমিক ভগ্নাংশ কিনে পরেরটা দেখো, এই যে কি আছে 0.025, এটা সসীম, কারণ কি এটা শেষ আছে, এটা শেষ আছে, এই শেষ, এইটুকু দিয়ে শেষ, সসীম দশমিক ভগ্নাংশ। কারণ তো তোমরা অলরেডি জানো, সসীম সংখ্যক অঙ্ক ডান দিকে। এরপরে যদি আসি এইটা পরেরটা, এই যে 2 পয়েন্ট, এটা হচ্ছে কি অসীম, মানে এটা চলতেই আছে। এখানে কোনো সংখ্যা কি রিপিট হইতেছে না, কোনো সংখ্যার কোনো রিপিট 1 3 5 6 1 2 রিপিট হইতেছে না, তার মানে কি অসীম দশমিক ভগ্নাংশ, মানে কি এটা অসীম, এটা চলতেই আছে। এরপরটা দেখো এটাও অসীম, এই যে এটাও চলতেই আছে, তোমার এখানে একটা কমন আছে, এটা চলতেই আছে। বাট এখানে দেখো 105 কিন্তু দুইবার আসতেছে। তো দেখো 105 যদি দুইবার আসে, তো এটাকে আমরা লিখতে পারি 105 উপরে পৌনঃপুনিক, তার মানে কি এটা আবৃত, আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, আবৃত। 105 বারবার আসতেছে, তার মানে কি আবৃত দশমিক ভগ্নাংশ একটা। আর এটা হচ্ছে কি এটা অসীম দশমিক ভগ্নাংশ। যদি আমরা এই যে তারপরে দেখো যে এটির ক্ষেত্রে আরেকটু বলেনি, এই যে 2.1356 এটা কিন্তু একটা অমূলক সংখ্যা, কারণ এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি। তো দেখো এই যে এটা বললাম তোমাদেরকে, কারণ দশমিকের চিহ্নের ডান দিকের অঙ্কগুলো সসীম নয় এবং অঙ্ক বিশেষ বারবার রয়েছে, তার মানে কি এটা
আবৃত দশমিক ভগ্নাংশ। আর এটাকে মূলদ সংখ্যা বলা হয় কারণ কি এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এটা তোমরা পরবর্তীতে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেরকম মনে করো যে এটা যেহেতু চলতেই আছে, এটাকে তোমার একে মূলদ সংখ্যা বলা হয়। তো চলো আমরা নেক্সটে যাই। মূল সংখ্যা কেন বলা হয় এটা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ জানবো। তো দেখো আজকে লেন্থ হয়ে যাচ্ছে তো ক্লাসটা। তো দেখো এরপরে কি আছে, দেখো 0.450 1 2 3। এটা যদি তোমাদের না পড়ানো হয় তোমরা কমেন্ট করবা, ঠিক আছে। 0.453, এরপরে কোনটা আসছে দেখো, এই যে এই সংখ্যাগুলো কি ডাবল আসছে তোমার 0.025 না, এগুলোকে সংশোধন ইনশাল্লাহ করে দিবে। 0.450 1 2 3, এটাও কি একটা অসীম দশমিক ভগ্নাংশ, মানে এটা চলতেই আছে, ডাবল আসছে সংখ্যাটা। তো দেখো এটা চলতেই আছে, আর দেখো কোনো এখানে এটা কেটে দিলাম। তো দেখো তার মানে কি এটা চলতেই আছে আর এটা কোনো সংখ্যা রিপিট হয় নাই, তার মানে কি এটা অসীম দশমিক ভগ্নাংশ। তো কারণ দশমিকের চিহ্নের ডান দিকের অঙ্কগুলো অসীম, আর একে অমূল সংখ্যা বলা হয়, একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তো এবার যদি যাই নেক্সটে, এটা তোমাদের দেখানো হয়েছে সিলেক্ট, 1 নম্বর সিলেক্ট, লাস্ট সিলেক্ট আজকে মোটিভেশনের কিছু কথা। তো 1 নম্বরে আসি যে তোমাদের পড়াশোনার জন্য পোমোডোরো যে টেকনিকটা আছে, ইটালির একজন বিজ্ঞানী, ওনার কাছে টমেটো নামের একটা টাইমার ছিল। তো এই দেশে টমেটোকে পোমোডোরো বলা হয়। তো এই থেকে নাম আসছে পোমোডোরো। তো টমেটোর মতো দেখতে একটা টাইমার ছিল, ঘড়ির কাঁটা। তো উনি দেখলো যে 25 মিনিট যদি পড়ে, ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট সময় পড়লে আর নির্দিষ্ট সময় বিরতি দিলে দেখা গেছে উনি এটা নিয়ে রিসার্চ করছে, পরে দেখা গেছে যে ওনার পড়াশোনায় মনোযোগ এসেছিল, ঠিক আছে। তো দেখো পোমোডোরো টেকনিক কি, 1 নম্বরে তোমরা যে কোনো একটা কিছু সিলেক্ট করবে, যে কোনো একটা পড়া 1 নম্বরে সিলেক্ট করলা। ওই পড়াটা সিলেক্ট করার পরে তোমরা একটা 25 মিনিট বা 30 মিনিটের টাইমার সেট করলা। 25 মিনিটে ধরলাম, বা 30 মিনিটের একটা টাইমার সেট করার পরে তোমরা কি করলা, 20 মিনিট যখন পড়া হয়ে যাবে তখন তোমরা কি করলা, একটা তোমার 5 মিনিটের একটা ব্রেক নিলাম। 5 মিনিটের কি একটা ব্রেক, এটা হচ্ছে এই টেকনিকের অংশ। 5 মিনিটের একটা ব্রেক নেওয়া, 25 মিনিট পড়ার পরে বা 30 মিনিট পড়ার পরে 5 মিনিট একটা ব্রেক নেওয়া। আর এই সময় অবশ্যই একটা হাতের কাছে একটা ব্ল্যাঙ্ক পেজ রাখবা। ব্ল্যাঙ্ক পেজে যত চিন্তা আসবে লিখে রাখবা, যত কিছু আসে সব লিখে রাখবা। কারণ দেখবা যে তোমার যত চিন্তাই হোক, যত কাজই হোক, ওটা 25 মিনিট পরে করলে বা 30 মিনিট পরে করলে অত কোনো সমস্যা আসবে না। 4 নম্বরে দেখো নিজেকে একটা রিওয়ার্ড দিবা। রিওয়ার্ড যদি তুমি মনে করো ঘুরতে যেতে ভালোবাসো, বাইরে থেকে ঘুরে আসতে পারো, বা চকলেট খেতে ভালোবাসলে এরকম কিছু দিতে পারো, বা বই পড়তে ভালোবাসলে 5 মিনিট অন্য বই পড়তে পারো। বাট মোবাইল টিপবা না, মানে ভালো কোনো কাজ একটা করার চেষ্টা করবো, বা একটু বিশ্রাম নেবা, ব্যায়াম করতে পারো। আর 5 নম্বরে যখন তোমার 4টা সেশন কমপ্লিট হবে, 4টা সেশন যখন কমপ্লিট হবে তখন দেখবা তুমি একটা লং ব্রেক নেবা 30 মিনিটের, 20 বা 30 মিনিটের। তো এটাই হচ্ছে এই টেকনিকের অংশ। যখন একটা লং ব্রেক নিলাম তখন দেখা যায় যে এই আর কি 4টা সেশন কমপ্লিট করার পরে একটা লং একটা ব্রেক নিলাম। তো এরপরে যদি নেক্সট আরেকটা টেকনিকে যাই, 1 আওয়ার টেকনিক। 1 আওয়ার টেকনিকটা হচ্ছে কি, তুমি 1 মিনিট পড়লা, 1 ঘন্টা পড়লা, সরি 1 ঘন্টা পড়লা। তো 1 ঘন্টা পড়ার পরে তুমি কী করলা, 20 মিনিট একটা ব্রেক নিলা, 20 থেকে 30 মিনিটের একটা ব্রেক। 20 বা তোমার হোটেল বলে এটা 30 মিনিটের একটা কী নিলা, তুমি একটা ব্রেক নিলা। ব্রেক নিলা, ব্রেক নিলে কী হবে দেখো, ব্রেক নিলে তোমার কি তুমি এই সময় বাইরে থেকে ঘুরে আসতে পারো, বা ঘরের কোনো কাজ করতে পারো, যে কোনো কিছু মজাদার কোনো কিছু করতে পারো। 1 ঘন্টা পরে 20 মিনিট বা 30 মিনিট, এর বেশি না। এরপর আবার তোমার চলে আসতে হবে, 20 মিনিট নিলে ভালো হয়, বা 30 মিনিট। এভাবে করলে দেখা যায় যে তোমার 1 ঘন্টা পড়লে অনেক কিছুই, 1 ঘন্টায় অনেক কিছুই তোমার পড়া হয়ে যাবে। ওইটা হচ্ছে 1 আওয়ার টেকনিক। আর তোমার হচ্ছে কি যে আরও কিছু কাজ আছে, যেরকমভাবে তোমার মনে করো যে তোমার ক্লাসে যে পড়া হয় দেওয়া হবে, ঠিক আছে, দৈনিকের পড়াগুলো দৈনিক পড়ে রাখার চেষ্টা করবা, যে টেইলের যে কাজগুলো আছে, ঠিক আছে, দৈনিকের পড়াগুলো দৈনিক পড়ে রাখবা। এটা হচ্ছে 3টে ওয়ার্কের মধ্যে একটা, 3 ওয়ার্ক টেকনিক। আর হচ্ছে তোমার বই পড়তে হবে 2 নম্বরে, বই পড়া লাগবে মাস্ট। আর 3 নম্বরে হচ্ছে গিয়ে তোমার যদি
ল্যাব থাকে, ঠিক আছে? ল্যাবগুলোর আগে তোমার কী করা লাগবে, তোমাদের যে 9-10 যে ল্যাব আছে এগুলো তোমরা আগে বুঝে যাবা ভালো করে, বা প্লাস 3 নম্বর আরেকটা কাজ করতে পারো, প্রিভিয়াস যে 5 ইয়ার্সের কোশ্চেন আছে এটাও পড়ে ফেলতে পারো, কারণ এইখান থেকেই তোমাদের দেখবা পরীক্ষা রিপিট আসে, প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেন থেকে পরীক্ষা রিপিট আসে। তো এটা হচ্ছে থ্রি ওয়ার্ক টেকনিক। আর ঘুম থেকে যদি তোমরা নিজেদেরকে সারাদিন পর স্কুল করার পরে যদি ক্লান্তি আসে, ঘুম থেকে বাঁচার জন্য তুমি কী করবা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারো বা জোরে জোরে পড়তে পারো। 1 নম্বরে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম, 2 নম্বরে লাউড স্পিকারে পড়লাম, 3 নম্বর চোখে পানি দিয়ে আসতে পারো, চোখে ঠান্ডা পানি যদি দাও, চোখে যদি পানি দাও ঠান্ডা পানি, ঠান্ডা কোল্ড ওয়াটার, তো দেখবা তাহলে কিন্তু তোমার ঘুম আসবে না। এই কাজগুলো করতে পারো। আর এই আর কি, কোনো কাজ আছে? তো দেখো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর দেখো আরেকটা কথা বলি, এটা তোমরা মাথায় গেঁথে নিবা। তো এটা তোমরা সবসময় মেনে চলার চেষ্টা করো, ঠিক আছে? যে যে কথা বললাম কম, ঠিক আছে? আর এটাও দেখো, যে এটাও বললাম, এটা তোমাদেরকে প্রফেশনাল হতে সাহায্য করবে। এই যে এটাও তোমরা মেনে চলার চেষ্টা করবে। এই দুইটা জিনিস কম থাকতে হবে, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সবসময় কম রাখার চেষ্টা করবো। এটা যে কোনো সময় জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো এবার নেক্সট 3 নম্বর পার্ট ইনশাল্লাহ আসবে, তোমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবে। 3 নম্বর পার্ট ভালো কিছু থাকবে। তো ধন্যবাদ সবাইকে।